দেখবেন যে নেতার ছেলে মেয়ে বিদেশে পড়ে, বলবেন তোমার নেতার ছেলে মেয়ে তুমি বিদেশে পড়ো কেন, আমার কাছে একটু ভোট চাইতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটা দেখেন। যদি প্রকৃত মুসলমান হন, ইমানদার হন, তাহলে ভিডিওটা দেখতেই হবে। সাদিক কায়েম ভাইয়ের বক্তব্যগুলো শুনলে হৃদয় ছুঁয়ে যাবে সবারই। ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। ভিডিওটা শেয়ার করে বেশি করে শোনেন ভিডিওটা। বুঝে দেখবেন যে নেতার ছেলে মেয়ে বিদেশে পড়ে, বলবেন তোমার নেতার ছেলে মেয়ে তুমি বিদেশে পড়ো কেন, আমার কাছে একটু ভোট চাইতে। ছেলে মেয়েরে আগে এখানে নিয়ে আসো, চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাইতে পারবে না, বাংলাদেশে আগে চিকিৎসা নিবা। তোমার একটু পেট ব্যথা হইলে সিঙ্গাপুর যাও। আর আমার দেশকে খুব ভালোবাসি, দাঁড়ায় দাঁড়ায় জাতীয় সঙ্গীত না গাইলে রাজাকার, এরকম চিৎকার করো। দেশের প্রতি ভালোবাসা শুধু মুখের বলির মাধ্যমে হয় না, দেশের প্রতি ভালোবাসা হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম দেশের প্রতি। কেউ ফেরেশতা না। আজকে যারা লেকচার ছাড়ছে যে দেশ গঠন করব, নতুন দেশ, এই লেকচার ছাড়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে, দুর্নীতির দায়ে তাদেরকে জেলে ভরতে হয়েছে। লজ্জাজনক। 54 বছরের ইতিহাসে এই দেশটা এমন ভাবে গড়ে উঠতে পারে নাই যে দেশটা সমৃদ্ধির স্বর্ণশিখরে আরোহণ করতে পারে। বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের। আর এই জনগণকে 10,000 5,000 টাকা দিয়া রাজনীতিবিদরা তাদের পেছনে পেছনে ঘুরায়, চাঁদাবাজি করায়, এরপর টেন্ডারবাজি করায়, তাদের দল ভারী হয়। যখন শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে যাবে তারা এগুলো পারবে না। মেধাবীরা যখন জাগবে তাইগুলো পারবে না। ইসলামী ছাত্র শিবির এই কথাগুলো বলে, এই জন্য ভালো লাগে না ছাত্র শিবিরকে। মারো ছাত্র শিবির, এইবার কথা বলতে দেবে না তাদের। পা ভাঙো, ঠ্যাং ভাঙো, রাজাকার বলো, আলবদর বলো, আশামস বলো। আমরা যখন বলি আমাদের তো রাজাকার বলো, আমাদের জন্মই হয় নাই। বলছে না, তোমাদের ভাবে রাজাকার, তোমরা ভাবে ভাবে রাজাকার। বলে তোমরা রক কাটো, কোথায় কাটি? বলে কাটো, শুনছি, অনেক আগে শুনছি, কাটো তোমরা। জোর করে কাটাবে, জোর করে রাজাকার বানাবে, কারণ এইটা হচ্ছে তাদের হাতিয়ার, আর কিচ্ছু নাই। এই 5 আগস্টের পরে দেখবেন অনেক দলের কোনো এজেন্ডা নাই। এই একটা ইলেকশন নিয়ে এর নামে বুলিং, ওর নামে ট্যাগিং, গালিগালাজ নিয়ে পড়ে আছে। ছাত্র শিবিরকে নিয়ে কথা না বললে পেটের ভাত হজম হয় না, শুধু বলতেই থাকে। 10 মিনিট বক্তব্য রাখলে 9 মিনিট ছাত্র শিবিরের কথা। 1 মিনিট যদি নিজেদের কোনো এজেন্ডা থেকে থাকে, নিজস্ব এজেন্ডা নাই, লক্ষ লক্ষ ছাত্রদের কিভাবে পথ দেখাবে তার কোনো বন্দোবস্ত নাই। আমরা বলছি একটা জাতিকে এইভাবে গঠিত করা যায় না। এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। হোয়ার ইজ আওয়ার হারমোনিয়াস? এডুকেশনের পারপাস এখন ঠিক করা হয়েছে। The only purpose of education is to gain money, earning lot of property and leading a luxurious life. That is the purpose of education. আমাদেরকে পড়ানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়িস। কখনো শিক্ষকরা শিখায় না ভালো মানুষ হওয়া দরকার, ভার্সিটিতে শিখায় না। ভার্সিটির কিছু শিক্ষক আছে, মহিলা শিক্ষকের রুমে ঢোকা যায় না গাজার বন্ধের কারণে। কিসের শিক্ষিত তারা? শিক্ষা কোথায় গেছে? বুক ফাটা আর্তনাদ করছে আজ মানবতা, সভ্যতা। পশ্চিমারা আমাদের মধ্যে এই বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে, সভ্যতার কথা বলে। তারা যদি এতই সভ্য হতো তাহলে গাজায় মুসলমানদের উপরে যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, 21 শতাব্দীতে এমন হত্যাযজ্ঞ আইয়ামে জাহেলিয়াতকে হার মানাচ্ছে। বিদেশে আমাদের জন্য অবারিত সুযোগ থাকার পরেও আমাদের দেশে সিন্ডিকেট তৈরি করে বিদেশে শ্রমিক পাঠানো হয়, অদক্ষ শ্রমিক। তাদের রেমিটেন্সের উপরে আবার আমার দেশ ডিপেন্ড করে। এত সুতলা সুফলা শস্য শ্যামলা এই মাটি, এত চমৎকার একটা মাটি, উর্বর মাটি আল্লাহ আমাদের দান করেছেন, যেখানে জনগোষ্ঠীদেরকে এত মেধা দিয়েছেন। এই বাংলাদেশ থেকে গিয়ে নাসায় জব করে, নাকায় জব করে, স্পার্সোতে জব করছে, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জব করতে পারে। এত মেধা, সেখানে গেলে সবচেয়ে ভালো রেজাল্ট আমার বাংলাদেশের ছাত্ররা করছে। এই জমিনটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল হওয়ার কারণে, ফার্টিলিটি রেট এত চমৎকার থাকার কারণে এখানে প্রোডাক্টিভিটি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি, কিন্তু প্রোডাক্টিভিটি কাজে লাগানো হয় না। 62% বুয়েট গ্রাজুয়েট বিদেশে চলে যায়। এই 62% বুয়েট গ্রাজুয়েটকে ধরে রাখার মতো কোনো ধরনের মেকানিজম বাংলাদেশ তৈরি করে নাই। বলে বাংলাদেশে নাকি টাকা নাই, তলাবিহীন ঝুরি, বাংলাদেশ নাকি অর্থনৈতিকভাবে দরিদ্র, সম্পদ কম। এইসব ভুলভাল বুঝায় আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করিয়েছে দীর্ঘ সময় ধরে যারা এই রাষ্ট্রযন্ত্রকে শাসন করেছে। অথচ আমাদের এই কথা বলে $240 বিলিয়ন পাচার করেছে আওয়ামী ফাঁসিবাদেরা। এরা আগে যে পাচার করে নাই তা তো না, প্রতি গভর্নমেন্ট চেঞ্জ হইলেই থলের বিড়াল বের হয়ে আসে, কোটি কোটি টাকা পাচার করে। কেউ ফেরেশতা না। আজকে যারা লেকচার ছাড়ছে যে দেশ গঠন করব, নতুন দেশ, এই লেকচার ছাড়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে, দুর্নীতির দায়ে তাদেরকে জেলে ভরতে হয়েছে।
লজ্জাজনক 54 বছরের ইতিহাসে এই দেশটা এমনভাবে গড়ে উঠতে পারে নাই যেই দেশটা সমৃদ্ধির স্বর্ণশিখরে আরোহণ করতে পারে। বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের। 90-এ রক্ত দিতে হচ্ছে, 52-তে রক্ত দিয়েছে, 69-এ রক্ত দিয়েছে, 70-এ রক্ত দিয়েছে, 71-এ দিয়েছে, 90-তে দিয়েছে, আবার 24-এ এসে দেওয়ার পরেও এমন চাঁদাবাজ দুর্নীতিখোর আর অপদার্থ মানুষের জন্ম হয়েছে যাদের যন্ত্রণায় মানুষ আবার অস্থির হয়ে উঠেছে। আমরা আমাদের জাতিগতভাবে আমরা লজ্জিত, আমরা বিমর্ষ। রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে গাইড করতে পারে নাই, রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে কোনো আশার আলো দেখাতে পারে নাই, রাজনীতিবিদরা আমার দেশটাকে গড়ে তুলতে পারে নাই। এখন সময় এসেছে আমাদের সজাগ দৃষ্টি নিয়ে আমাদেরকে গড়ে উঠতে হবে। আমরা অবাক হয়ে যাই যখন এই দেশ থেকে এই পরিমাণে সম্পদ থাকার পরেও কাজে লাগানো হচ্ছে না। আমাদের দেশে 4 কোটি একর ফার্টাইল ল্যান্ড রয়েছে, কৃষি উৎপাদনের জমি রয়েছে। এইটা উৎপাদন করতে পারলে, এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারলে এই জমি থেকে বাংলাদেশের শতভাগ মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করা সম্ভব। আর এক দেশের উপরে আমাদের ডিপেন্ডেন্স করার কোনো প্রয়োজনীয়তাই নেই। আমার দেশে যে রেমিটেন্স আসে, এই হাসিনা পালানোর পর থেকে রেমিটেন্সের ফ্লো বেড়েছে। গত বছর আর এই বছর মিলে এখনো পর্যন্ত $27 বিলিয়ন বাংলাদেশে রেমিটেন্স ঢুকেছে। এটা কম না, এটা ফর্মাল চ্যানেলে ঢুকেছে। ইনফর্মাল চ্যানেলে আরও হুন্ডিবাট্টার মাধ্যমে $22 বিলিয়ন রেমিটেন্স আমার দেশে ঢুকেছে। আমার দেশের অর্থনীতির কোরামিন হচ্ছে এই রেমিটেন্স, আমাকে বাঁচিয়ে রাখে এই রেমিটেন্সের মধ্যে। 1,72,00,000 শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছে, সেখানে কর্মক্ষেত্রে আছে, আর আমরা বাংলাদেশে সে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখছে। এরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় 15 দিনে দেশ দুর্ভিক্ষে পতিত হবে। এত কঠিন অবস্থা। শেখ হাসিনা লাস্টে গিয়ে ওই ফ্যাসিবাদ হাত পা ধরে বাধ্য হয়েছে যে আমাদের রেমিটেন্স আল্লাহর রাস্তে একটু পাঠান, আল্লাহর রাস্তে পাঠান। আমরা নেট বন্ধ করে দেই নাই, নেট বন্ধ হয়ে গেছে। কান্নাকাটি শুরু করছে কেন? শুরু করছে কারণ রেমিটেন্স ফল ডাউন করলে এদেশের অর্থনীতি আর বাঁচার মতো কোনো অবস্থায় নাই। একটা গার্মেন্টসের উপরে আমার দেশ অর্থনীতি দাঁড় করিয়ে রাখা হয়েছে, অথচ এদেশের ট্রিলিয়ন 28 ট্রিলিয়ন ন্যাচারাল গ্যাস আমার এই দেশে রয়েছে। এটা ইউটিলাইজেশন নাই। যে পরিমাণে ন্যাচারাল কয়লা রয়েছে তা যদি ইউটিলাইজ করা যায় 100 বছরের বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব। আশ্চর্য। 24,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি আমার বাংলাদেশে রয়েছে। 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর বাকি 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রের ক্যাপাসিটি চার্জ দিয়ে ওগুলো ফেলে রাখা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেগুলো ফেলে রাখে। আমরা এগুলো উৎপাদন না করে কুইক রেন্টালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে ভারতের আগ্নি গ্রুপ থেকে আমাদের এখানে গ্যাস বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে। জনগণের অর্থের কোনো মূল্য নাই। এরা ওই গ্রুপ অফ কোম্পানির সাথে চুক্তি করে এক একজন মন্ত্রী, কয়লা খনি মন্ত্রী, এইসব দুশ্চরিত্র লম্পট মানুষগুলো দেশের জনগণের কষ্টার্জিত টাকাগুলো সব বিদেশে পাচার করছে। নিজেদের ছেলে মেয়ে একটাও বাংলাদেশে পড়ে না, সব বিদেশে পড়ায়। দেশ একটা, বাংলাদেশে পা একটা, আর বিদেশে একটা পা। দেশের জনগণের মধ্যে চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের অস্পৃশ্য মিথ্যা বয়ান দিয়ে দেশে বিভাজনের রেখা টেনে দিবে, আর মানুষকে এই দেশের জনগণের মধ্যে ভেদাভেদ, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ এগুলো বাড়িয়ে দিবে, আর নিজেদের সব সম্পদ বিদেশে পাচার করবে। যখন ধাক্কা আসবে নিজেরাও পালায় চলে যাবে। দেখছেন না এগুলো? এগুলো কি শুধু আওয়ামী লীগ করছে? এর আগে সবাই করছে এরকম। খুঁজে দেখবেন যে নেতার ছেলে মেয়ে বিদেশে পড়ে, বলবেন তোমার নেতার ছেলে মেয়ে তুমি বিদেশে পড়ো কেন? আমার কাছে একটু ভোট চাইতে। ছেলে মেয়েরে আগে এখানে নিয়ে আসো। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাইতে পারবে না, বাংলাদেশে আগে চিকিৎসা নিবা। তোমার একটু পেট ব্যথা হইলে সিঙ্গাপুর যাও। আর আমার দেশকে খুব ভালোবাসি, দাঁড়ায় দাঁড়ায় জাতীয় সঙ্গীত না গাইলে রাজাকার, এরকম চিৎকার করো। দেশের প্রতি ভালোবাসা শুধু মুখের বলির মাধ্যমে হয় না। দেশের প্রতি ভালোবাসা হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম দেশের প্রতি। আমাদেরকে মিথ্যা শিখিয়ে, মিথ্যা বুলিং দিয়ে, মিডিয়া কুয়ের মাধ্যমে আমাদের দেশের সম্পদগুলোকে নষ্ট করছে দীর্ঘ সময় ধরে। আমি অবাক হয়ে যাই আমার যুব শ্রেণীকে আজকে কিভাবে বোঝানো হয়। আমরাও আসি খালি আন্দোলন নিয়ে, আমরাও আসি হচ্ছে ফেল করলে পাস করানোর জন্য। এই বছর দেখতাম আন্দোলন করতেছি। এটা ঠিক না রে ভাই, পড়াশোনা করতে হবে রে ভাই। পৃথিবীকে দাঁড়াতে গেলে পড়াশোনা করতে হবে। লুটতরা চাঁদাবাজি করে পৃথিবী চলে না। হইতে পারবা তোমরা সোমালিয়ার মতো, হইতে পারবা তোমরা উগান্ডার মতো, কিন্তু সমৃদ্ধ দেশে পরিণত হওয়া সম্ভব।
সমৃদ্ধ দেশে পরিণত হতে গেলে আমাদেরকে আমাদের রাস্তা নিজেদেরকে আবিষ্কার করে নিতে হয়। সেটার জন্য আমাদের তো প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে। রেমিটেন্স যে যোদ্ধারা পাঠায়, আমার দেশের যে শ্রমিক আছে, পৃথিবীর 56টা দেশ আছে যে দেশের নেগেটিভ পপুলেশন বা জিরো পপুলেশন, অর্থাৎ ওই দেশে যদি তুমি যাও তাহলে তোমাকে রেখে দেবে, তারা গ্রিন কার্ড দেবে, তোমার ইনকামের কোনো অভাব নাই। কিন্তু তুমি সেখানে কি যাবার রিক্সা চালাইতে বা হচ্ছে গাড়ি মুছতে বা হচ্ছে হোটেলের বয় হিসেবে, নাকি যাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, ডক্টর হিসেবে, অথবা তুমি বড় কোনো বিজ্ঞানী, সায়েন্টিস্ট, রিসার্চার হিসেবে যাবা, এটা তোমাকে ডিসাইড করতে হবে। আমার দেশের যে এজেন্সিগুলো আছে এত খারাপ, হাজার হাজার এজেন্সি বাইরের অধীনে রেজিস্ট্রেশন করে রাখছে, আর সব ফ্যাসিবাদের আমলে তাদের দোষদের বসায় রাখছে। মালয়েশিয়ায় যেতে লাগবে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, এজেন্সিগুলো অতিরিক্ত 20 লাখ টাকা নিয়ে রাখে, এরপরে পাঠায়। এজেন্সির মাধ্যমে যেহেতু যাওয়া যায় না, আশ্চর্য। এজেন্সি দালাল সরকারিভাবে অনুমোদন দিয়ে রাখছে, তাহলে তুই সরকার কি কারণে বাইরা প্রতিষ্ঠা করছিস, কি কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করছিস? সরাসরি সার্ভিস দেয় না, এদেরকে লাইসেন্স দিয়ে রাখছে, আর ওরা এক একজন লোক পাঠায় আদম ব্যবসা শুরু করেছে। অথচ এই জনগোষ্ঠী যখন বিদেশে যাবে তার আগে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এ দেশে 120টা ট্রেনিং সেন্টার আছে। বাংলাদেশের জনগণ তা জানেও না। ট্রেনিং সেন্টারে মশা মারে, ট্রেনিং সেন্টার আধুনিক ইকুইপমেন্ট দিয়ে, যে ছাত্ররা এই যে এসএসসি পাস করতে পারে নাই, 12 লক্ষ ছাত্র জোরে পড়ে গিয়েছে, এই 12 লক্ষ ছাত্রকে বাছাই করো, আর এই জনগণকে 10,000 5,000 টাকা দিয়া রাজনীতিবিদরা তাদের পেছনে পেছনে ঘুরায়, চাঁদাবাজি করায়, এরপর টেন্ডারবাজি করায়, তাদের দল ভারী হয়। যখন শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে যাবে তারা এগুলো পারবে না। মেধাবীরা যখন জাগবে তাইগুলো পারবে না। ইসলামী ছাত্র শিবির এই কথাগুলো বলে, এই জন্য ভালো লাগে না ছাত্র শিবিরকে। মারো ছাত্র শিবির, এইবার কথা বলতে দেবে না তাদের, পা ভাঙো, ঠ্যাং ভাঙো, রাজাকার বলো, আলবদর বলো, আশাংস বলো। আমরা যখন বলি আমাদের তো রাজাকার বলো, আমাদের জন্মই হয় নাই, বলছে না তোমাদের ভাবে রাজাকার, তোমরা ভাবে ভাবে রাজাকার। বলে তোমরা রক কাটো, কোথায় কাটি? বলে কাটো, শুনছি, অনেক আগে শুনছি, কাটো তোমরা। জোর করে কাটাবে, জোর করে রাজাকার বানাবে, কারণ এইটা হচ্ছে তাদের হাতিয়ার, আর কিচ্ছু নাই। এই 5 আগস্টের পরে দেখবেন অনেক দলের কোনো এজেন্ডা নাই, এই একটা ইলেকশন নিয়ে এর নামে বুলিং, ওর নামে ট্যাগিং, গালিগালাজ নিয়ে পড়ে আছে। ছাত্র শিবিরকে নিয়ে কথা না বললে পেটের ভাত হজম হয় না, শুধু বলতেই থাকে। 10 মিনিট বক্তব্য রাখলে 9 মিনিট ছাত্র শিবিরের কথা, 1 মিনিট যদি নিজেদের কোনো এজেন্ডা থেকে থাকে। নিজস্ব এজেন্ডা নাই, লক্ষ লক্ষ ছাত্রদের কিভাবে পথ দেখাবে তার কোনো বন্দোবস্ত নাই। আমরা বলছি একটা জাতিকে এইভাবে গঠিত করা যায় না। ছাত্র শিবির এ জাতির জন্য এক আলোকবর্তিকা। ছাত্র শিবির ছাত্রদেরকে দক্ষ করে গড়ে তুলতে চায়। তোমরা এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েটে পড়বা, সেখানে সহযোগিতা করার জন্য ছাত্র শিবিরের সকল ইকুইপমেন্ট রেডি আছে। ছাত্র শিবির ফ্রি কোচিং সার্ভিস, টাকা সহ সার্ভিস, সব সার্ভিস ছাত্র শিবিরের আছে। অ্যাডমিশন করতে যাবা, সেখানে ছাত্র শিবিরের সহযোগিতা আছে। অ্যাডমিশনের পরে ইউনিভার্সিটিতে ভর্তি হবা, সেখানে ছাত্র শিবির সহযোগিতা করে। এরপরে তুমি বিদেশে পড়তে যাবা, পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আছে। শুধু ছাত্র শিবিরের কাছে একটু সহযোগিতা চাইলে আমরা মন প্রাণ উজাড় করে দিই আমার দেশের মানুষের জন্য আমরা কাজ করতে প্রস্তুত। আমরা আশা করি তোমাদের এই চলার পথে তোমরা নিজেদেরকে গড়ে তুলবা উম্মাহের জন্য, জাতির জন্য। পারা যাবে না ইনশাআল্লাহ? সুন্দর এই দেশটাকে যদি আমরা গড়ে তুলতে পারি, আমরা 2,000 2,500 মাথাপিছু আয় এখন বাংলাদেশে 54 বছরে বলতে হয়, লজ্জা লাগে। 5% মানুষ এই দেশে, যারা বাংলাদেশের 80% সম্পদ জিম্মি করে রাখছে। এই চট্টগ্রামেরই একটা কোম্পানি দরবেশ বাবা, এরপরে নামাজ ছাড়া মনে হয় দিন শুরু করে না বলে, অথচ বাংলাদেশের 12টা ব্যাংক ফাঁকা করে দিয়ে চলে গেছে। শালার নামে, দাদার নামে, চাচার নামে, নানার নামে, বউর নামে, সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি খুলছে। ইন্ডাস্ট্রি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 12টা ব্যাংক লোপাট করছে, এখন 7-8টা ব্যাংক তো ক্লোজ হয়ে যাওয়ার উপক্রম। তো কল্পনা করা যায়, 4 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি বাংলাদেশে। 7 লক্ষ কোটি টাকার হয় দেশে বাজেট, 4 লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে, ঋণ খেলাপি হয়ে গেছে, ব্যাংক থেকে লুট করে নিয়ে চলে গেছে। আবার আমাদেরকে শিখায় আমাদের দেশে টাকা নাই, গরিব দেশ, আমরা উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশে অনেক কিছু মেনে নিতে হয়, এসব আজে বাজে আজগুবি গল্প আমাদেরকে শোনায়। আমরা কল্যাণমুখী রাজনীতির কথা বলি, অর্থনীতির কথা বলি। কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এদেশে থাকতো, 5 বছরের ব্যবধানে এই দেশের চেহারা পাল্টে যেত। এই দেশ যখন স্বাধীনতা অর্জন করেছে, তখন এই টোটাল এশিয়া মহাদেশের মধ্যে এই বাংলাদেশের এই অঞ্চলগুলোর অর্থনৈতিক অবস্থা যেমন ছিল
তার চাইতে কোনো দেশ বেশি ভালো ছিল না। শ্রীলঙ্কার অর্থনীতি বাংলাদেশের চাইতে খারাপ, মালদ্বীপ, ভুটান, নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই জাপান, এইসব দেশগুলো তো ক্ষয়িষ্ণু অর্থনীতির অবস্থা ছিল। সাউথ এশিয়া আগামী দিনের লিড দেবে এই সাউথ এশিয়া। বাংলাদেশটা এখনো পর্যন্ত গ্রুমিং ইকোনমি হতে পারে নাই, অথচ এই অঞ্চলে সিঙ্গাপুরের জন্ম হয়েছে, তাইওয়ান, হংকং, এইখানে একটা হাব তৈরি করছে চায়না, যেটাকে বলে গ্রেট বে অঞ্চল, গ্রেটার বে অঞ্চল। সিঙ্গাপুর, ম্যাকাও, হংকং